আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা উৎপাদন ও রপ্তানির উন্নতির জন্য 10টি প্রধান ক্ষেত্রের উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্প পিএলআই অনুমোদন করেছে। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি পরিকাঠামোগত তহবিলে সরকারি বেসরকারি অংশীদারিত্বে আর্থিক সহায়তার জন্য পুনরুজ্জীবনের প্রস্তাব অনুমোদন করেছে। এর জন্য মোট 8,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ক্রমশ করক্ষেত্রে সন্ত্রাসের বদলে স্বচ্ছতার পথে এগিয়ে চলেছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্য লাভের হার 92.79% পৌঁছেছে। স্থানীয় বস্ত্রশিল্প এবং হস্তশিল্পের ব্যবসাকে সাহায্য করার জন্য বস্ত্রমন্ত্রক সকলের কাছে আবেদন করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ম্যানুফ্যাকচারিং ও রফতানির উন্নতিকল্পে 10টি প্রধান ক্ষেত্রের জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্প পিএলআই অনুমোদন করেছে। এই ক্ষেত্রগুলির মধ্যে আছে টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং, ঔষধি, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল ও গাড়ির যন্ত্রাংশ, বস্ত্র এবং খাদ্য সামগ্রী। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাংবাদিকদের বলেন, এই পিএলআই স্কিম ভারতীয় উৎপাদকদের আন্তর্জাতিক ক্ষেত্রের বিভিন্ন প্রতিযোগিতার সম্মুখীন হতে, বিনিয়োগ আকৃষ্ট করতে এবং রফতানি বাড়াতে সহায়ক হবে। এছাড়াও এর ফলে দেশে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। শিল্প ও বণিক মহল সরকারের এই পিএলআই স্কিমের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। বণিক সভা ফিকির সভাপতি ডক্টর সঙ্গীতা রেড্ডি বলেছেন, যে 10টি ক্ষেত্রকে এই পিএলআই স্কিমের আওতায় আনার কথা বলা হয়েছে সেগুলি প্রযুক্তিগত দিক থেকে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং কর্মসংস্থান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিইএ পরিকাঠামোগত ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং স্কিমে সরকারি বেসরকারি অংশীদারিত্বে আর্থিক সহায়তার জন্য পুনরুজ্জীবনের প্রস্তাব অনুমোদন করেছে। 2024-25 সাল পর্যন্ত এই প্রকল্পে মোট 8,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, এর লক্ষ্য হল সামাজিক ও আর্থিক পরিকাঠামোগত ক্ষেত্রে সরকারি বেসরকারি অংশীদারিত্বকে উৎসাহিত করা, দূষিত জল শোধন, জল সরবরাহ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রয়োজন এর ফলে মিটবে। মোট প্রকল্প খরচে সর্বোচ্চ 30% পর্যন্ত দেবে কেন্দ্র। অন্যদিকে রাজ্য সরকার অথবা সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক আরও 30% খরচ বহন করবে। 1 মাসের মধ্যেই নতুন এই প্রকল্প চালু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ কর সন্ত্রাসের পরিবর্তে কর স্বচ্ছতার দিকে এগোচ্ছে। সংস্কার, সম্পাদন ও রূপান্তরের মানসিকতার ফলে এই পরিবর্তন ঘটানো সম্ভব হচ্ছে। বিভিন্ন নিয়ম ও পদ্ধতির প্রযুক্তির মাধ্যমে সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, আমরা পরিচ্ছন্ন একটি ভাবনা নিয়ে কাজ করছি এবং একই সঙ্গে কর প্রশাসনের চিন্তাভাবনায় রূপান্তর ঘটাচ্ছি। टैक्स टेररिज्म से टैक्स ट्रांसपेरेंसी का ये बदलाव इसलिए आया है क्योंकि हम रिफॉर्म, परफॉर्म और ट्रांसफॉर्म के अप्रोच के साथ आगे बढ़ रहे हैं। हम रिफॉर्म कर रहे हैं रूल्स में, प्रोसीड्यूर्स में, और इसमें टेक्नोलॉजी की भरपूर मदद ले रहे हैं। हम परफॉर्म कर रहे हैं साफ नियत के साथ, स्पष्ट इरादों के साथ, और साथ ही साथ हम टैक्स एडमिनिस्ट्रेशन के माइंडसेट को भी ट्रांसफॉर्म कर रहे हैं। ওড়িশার কটকে আয়কর অ্যাপিলেট ট্রাইব্যুনাল আইটিএটির দফতর ও আবাসিক ভবনের ভার্চুয়াল উদ্বোধন করে তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রের ওপর থেকে করের বোঝা কমাতে সরকার যে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তার ফলে করদাতা ও প্রশাসনের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। এই প্রসঙ্গে তিনি দেশের অর্থনৈতিক পুনরুজ্জীবনে আবারও লোকাল ফর ভোকালের পক্ষে জোর সওয়াল করেন। শ্রী মোদী আজ সন্ধে 6:30 ভিডিও কনফারেন্সের মাধ্যমে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জেএনইউ ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী পঞ্চম আয়ুর্বেদ দিবসে জামনগর ইনস্টিটিউট অফ টিচিং অ্যান্ড রিসার্চ ITRA এবং জয়পুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ NI এর আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। এই দুটি প্রতিষ্ঠান একবিংশ শতাব্দীতে আয়ুর্বেদের উন্নয়নে আন্তর্জাতিক স্তরে নেতৃত্ব দান করবে। ধন্বন্তরী জয়ন্তীতে 2016 সাল থেকে প্রতি বছর আয়ুর্বেদ দিবস উদযাপন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেছেন, যারা সততার সঙ্গে উন্নয়নের জন্য কাজ করে চলেছেন, মানুষের আশীর্বাদ তাঁদের সঙ্গে রয়েছে। নতুন দিল্লিতে গতকাল বিহার বিধানসভা নির্বাচন এবং কয়েকটি রাজ্যের উপনির্বাচনে দলের সাফল্য উদযাপন করার সময় প্রধানমন্ত্রী জানান, দরিদ্র, দলিত, পিছিয়ে পড়া ও বঞ্চিত মানুষদের জন্য বিজেপি একমাত্র জাতীয় দল যারা এদের নিয়ে কাজ করে। বিজেপির সদর দফতরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, মহিলারা নীরবে বিজেপিকে ভোট দিয়েছেন। গণতন্ত্রের পক্ষে পরিবারতন্ত্র যে বড় ঝুঁকির কারণ দেশের যুব সম্প্রদায় তা বুঝতে পেরেছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের বিধানসভা নির্বাচনে এনডিএকে ক্ষমতায় নিয়ে আসার জন্য জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 92.79%। নতুন করে সংক্রমণ মুক্ত হয়েছেন 50,326 জন। এদিকে 44,281 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। 106 দিনের মধ্যে এই প্রথম দেশে সংক্রমিত চিকিৎসাধীন রোগীর সংখ্যা 5 লক্ষেরও নিচে নেমে এসেছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 4,94,657। আরও 512 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,27,571। 80 লক্ষেরও বেশি মানুষ এ পর্যন্ত রোগমুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী কোভিড-19 মহামারীতে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর ভূমিকার প্রশংসা করেছেন। তিনি হুর প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। শ্রী ঘেব্রেয়েসুস আয়ুষ্মান প্রকল্প এবং যক্ষ্মার বিরুদ্ধে ভারতের অভিযানের প্রশংসা করেছেন। হুর সঙ্গে ভারতীয় স্বাস্থ্য বিভাগের নিয়মিত যোগাযোগ রাখার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। শ্রী মোদী বাহরিনের যুবরাজ ও প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফার প্রয়াণে শোক ব্যক্ত করেছেন। এক শোক বার্তায় তিনি বলেছেন, বেদনার এই মুহূর্তে বাহরিনের রাজা, রাজপরিবার ও সেদেশের জনগণের প্রতি তিনি সমবেদনা জানাচ্ছেন। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক উত্তর পূর্বাঞ্চল এবং হিমালয় সংলগ্ন রাজ্যগুলির উৎপাদিত সামগ্রী বিমান পরিবহনের জন্য 50% ভর্তুকি দেবার কথা বলেছে। 41 রকমের ফল ও শাকসবজি পরিবহনের ক্ষেত্রে এই সুবিধে পাওয়া যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের কচ্ছ জেলার সীমান্তবর্তী গ্রাম ধোর্দোতে সর্দার বিস্তার বিকাশ উৎসবের সূচনা করবেন। সীমান্তবর্তী গ্রামগুলিতে স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক পরিবহনের মতো সমস্যার সমাধান করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। স্থানীয় বস্ত্রশিল্প এবং হস্তশিল্পের ব্যবসাকে সাহায্য করার জন্য বস্ত্রমন্ত্রক সকলের কাছে আবেদন করেছে। মাটির প্রদীপ, পর্দা, বিছানার চাদর বা হস্তশিল্পের ঘর সাজানোর কিছু জিনিস যেগুলি দীপাবলিতে উপহার হিসেবে দেওয়া হয়, সেগুলি তন্তুবায় হস্তশিল্পী এবং স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীদের থেকে কেনার অনুরোধ জানানো হয়েছে। টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে #LocalForDiwali পছন্দের জিনিসটি, সেটি পোশাক হতে পারে বা অন্য কোনো হস্তশিল্পের পণ্য হতে পারে, কিনে সেখানে একটি ছবি তুলুন, সেটিকে পোস্ট করুন। যার থেকে কিনলেন তার ছবিও #LocalForDiwaliতে পোস্ট করতে পরামর্শ দেওয়া হয়েছে। এভাবে এই সমস্ত মানুষের সংকটের এই সময় তাদের পাশে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, যেসব ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া OCI কার্ড হোল্ডার গৌতম বুদ্ধনগর এবং গাজিয়াবাদে থাকেন, তাদের বিভিন্ন পরিষেবা দিল্লি FRRO থেকে দেওয়া হবে। এর ফলে এদের আর লখনৌ যেতে হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ব্রাজিলের বিদেশমন্ত্রী এর্নেস্তো আরাউজোর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে একমত হয়েছেন। কোভিড পরবর্তী সময়ে দুটি দেশের মধ্যে আর্থিক পরিস্থিতির উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, সাইবার নিরাপত্তার মতো বিষয়ে সহযোগিতা বাড়ানোর উপর তারা জোর দিয়েছেন। মায়ানমারে 8ই নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নিজেদের বিজয়ী বলে দাবি করেছে। প্রাথমিক ভোট গণনা শেষে এই দল 400টির মতো আসনে এগিয়ে আছে। বিরোধী ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি 21টি আসনে এগিয়ে আছে। বিরোধী দল নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা বাতিলের দাবি জানিয়েছে, যদিও নির্বাচন কমিশন এই দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। এর আগে সেনাবাহিনীর প্রধান এই নির্বাচন সঠিকভাবে হয়নি বলে অভিযোগ করেছিলেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অবশ্য নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মত প্রকাশ করেছেন। শেষে বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা ম্যানুফ্যাকচারিং ও রফতানির উন্নতির জন্য 10টি প্রধান ক্ষেত্রের উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্প PLI অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ক্রমশ কর ক্ষেত্রে সন্ত্রাসের বদলে স্বচ্ছতার পথে এগিয়ে চলেছে। খবর শেষ হলো।